দর্শক স্বাগত আমাদের নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন পরবর্তী রাজনৈতিক অবস্থা এবং হাতে কিছু সময় থাকলে বাংলাদেশের রাজনৈতিক বিষয়াদি নিয়েও আলোচনার আশা করি। আজকে আলোচনার জন্য আমরা দুইজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমার সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত হয়েছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক জনাব পারভেজ করিম আব্বাসি। সাথে আরও আছেন বাংলাদেশ হাই কমিশনের সাবেক প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদ। স্বাগত আপনাদের দুইজনকে। ধন্যবাদ। আব্বাসি ভাই, আপনাকে দিয়ে শুরু করি। নির্বাচন শেষ, নতুন পশ্চিমবঙ্গ পেল নতুন মুখ্যমন্ত্রী, সব কিছু মিলে আপনার কাছ থেকে শুনবো, কিন্তু তার আগে যদি একটু আমরা আলোচনাটা এখানে করি যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে রেকর্ড ভাঙা ভোট পড়ার প্রধান কারণ কি? এখানে সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন, যে অভিযোগটি করেছেন এটি সম্ভবত ভারতের নির্বাচনে এটি ফার্স্ট টাইম যে তারা কারচুপি, ইভিএম নিয়ে কিছু কথাবার্তা, সব কিছু মিলে শুনতে চাই। ধন্যবাদ কাঞ্চন ভাই। এখন যে আমাদের যে পশ্চিমবঙ্গের যে নির্বাচনে যে টার্ন আউটটা বলা হচ্ছে 90% উপরে, হ্যাঁ গড়পড়তায় 92.3% মতো এখানে আছে, অলমোস্ট দুইটা বলতে, হ্যাঁ 93 2 পয়েন্টস। এখন আমার প্রশ্ন এইটাই, দেখুন এটা যেহেতু আপনি একাডেমিক প্রশ্ন করেছেন তাই করি, কেন ভারতের একটা ছোট্ট একটি রাজ্যের এখানে নিয়ে আমাদের এত মাথা ব্যথা করতে হতো না যদি না আমাদের বাংলাদেশের নাম না টেনে আনা হতো। নাহলে তো আমাদের এখানে, আর আমাদের যেহেতু আমাদের ভাষাটা এককালে আমরা একই দেশের বাসিন্দা ছিলাম, সংস্কৃতির একটা সাদৃশ্য আছে, তার জন্য আমাদের আগ্রহ আছে, এককালে তো যাওয়া আসা হতো। প্রথম কথা হচ্ছে, প্রশ্ন উঠে যে 90 লাখ ভোটারদেরকে, প্রথমে উঠেছিল 90 লাখ, তারপর এটা এখন এসে নেমেছে 27 লাখে। 90 লাখ ভোটারকে ইলেকটোরাল লিস্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বলে। এর মধ্যে এখন বিজেপির পক্ষে হয়ে যারা বলছেন যে এখানে অনেকে ছিল হচ্ছে ভুয়া ভোটার বা মৃত ভোটার, তো ওটাতে তর্ক সাপেক্ষে যদি ধরে নিই তাহলে এখান থেকে তাও প্রায় 27 লক্ষর মতো থাকে ইলেকটোরাল, যাদেরকে ওরা হচ্ছে যে ভোট দেওয়ার এখানে অধিকার তারা এক্সারসাইজ করতে পারে না বা ভোটিং রাইট এক্সারসাইজ করতে পারে না। এবং আপনি নিশ্চয়ই জানেন যে পশ্চিমবঙ্গের মুসলিম যে এখানে জনসংখ্যার 27%, এবং ইলেকটোরেটে প্রায় ওদের যে এখানে ভোটিং কম্পোজিশন প্রায় 33% মতো এখানে ওরা এখানে ভোটের একটা ইলেকটোরেট একটা মেজারমেন্ট আছে যে, এবং পশ্চিমবঙ্গে 88টা সিট আছে যেখানে মুসলমান ভোটাররা সংখ্যাগরিষ্ঠ। আমি কিন্তু আপনাকে স্ট্যাটিস্টিক্সগুলো বলছি, রাইট? তো এই স্ট্যাটিস্টিক্সের যদি আমরা এখানে আমাদের আমলে নিই, এইবার যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়েছে অনেক অংশে দেখা গেছে যে যদি পশ্চিমবঙ্গের যদি আপনার প্রপোর্শন হয় 27%, তাহলে ভোটাররা ওইবার 27% ডিসকোয়ালিফাই হওয়া উচিত, গরমে অন অ্যাভারেজ 1-2%। অনেক জায়গায় দেখা গেছে 40 থেকে 60% হচ্ছে মুসলমান ভোটারদেরকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়েছে, বা টেম্পোরারিলি এখানে হচ্ছে যে ওদের ভোটিং রাইট সাসপেন্ডেড হয়েছে। ট্রাইব্যুনালের সামনে 20 লাখের উপর কেস আছে। এখন 2021 সালের যদি আমরা এখানে দেখি বিধানসভা নির্বাচনে 88টি সিট যেখানে এখানে মমতা ব্যানার্জি মুসলিম মেজরিটি যে সিটসগুলো আছে 294টা আছে টোটাল সিটের মধ্যে, 84টাই গেছে কিন্তু হচ্ছে মমতা ব্যানার্জির কাছে। এবার কতগুলো পেল? এবার বিজেপি তো পেয়েছিল 18টি সিট মুসলিম সিট, এবং গতবার পেয়েছিল মাত্র দুটো। এবং এর মধ্যে আরো কিছু আছে এখানে, শুধু যে মুসলিম ভোটসে শুধু যে এখানে বিজেপির কাছে গেছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে তা নয়, এখানে আরো দুটো দল আছে সহায়কভাবে কাজ করেছে। একটা হচ্ছে ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট ISF, যে নওশাদ সিদ্দিকী বলে যে ফুরফুরার পীর সাহেব যারা আছে তাদের এক অংশরা এটা করেছেন, তারা তাদের কিছু মুসলমান ভোট সরিয়ে নিয়েছেন, যদি বলেন একটাই সিট পেয়েছেন, কিন্তু ওদের কিছু বেশ কয়েকটা জায়গায় এখানে হুগলি বা এইসব অঞ্চলে ওরা ভোট পেয়েছে। এবং AIMIM আসাদুদ্দিন ওয়াইসির ওখানে যে দলটি, ওটার পশ্চিমবঙ্গে যে একটি ওখানে ভেরিয়েন্ট ওরা করেছে,
হুমায়ুন কবির বলে একজন ভদ্রলোকের নেতৃত্বে, যিনি আগে vibrant ছিল এবার। আগে এখানে তৃণমূলের ওখানে ছিলেন। তো অনেকেই মনে করে যে বিজেপির সাথে একটা ব্যাকরুম বা একটা ট্যাসিট কলিউশন ছিল যে মুসলিম ভোটগুলোকে কাট করার জন্য। এটাও যদি আপনি রাখেন, এই যে এখন আপনার এতগুলো মুসলিম ভোটাররা ডিসএনফ্র্যাঞ্চাইজ হলো এবং নিম্ন বর্ণের কিছু মতুয়া কমিউনিটি, মতুয়া শ্রেণীরও এখানে তাদেরও ডিসএনফ্র্যাঞ্চাইজ হয়েছে। এটার জন্য অনেকে ধারণা করছে যে বিজেপির জন্য জিতার মার্জিনটা অনেক বড় আকারে হয়ে গেছে। এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, যেটা আপনার প্রথম প্রশ্নটা ছিল, রাইট, এই প্রথম কিন্তু আমরা এককালে যখন আমরা বড় হয়েছি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এখানে জানতাম যে অটোনোমাস, টিএন সেশনের মতো, বা হচ্ছে আমাদের আমাদের এখানে বেদি যিনি ছিলেন মহিলা, যেখানে পুলিশ কমিশনার, ইনারা কিন্তু একটা খুব প্রোঅ্যাক্টিভ একটা ভূমিকা পালন করতেন। এইবার প্রথমে দেখলাম যে কেন্দ্রের দিল্লি যেটা চাইছিল, ব্যাপক রদ বদলও তো হয়েছে। হ্যাঁ, এবং এই রদবদলটা হচ্ছে আরেকটি জিনিস, যেটা একটা স্টেট গভর্নমেন্টের এখানে হচ্ছে অটোনমিতে এখানে ইন্টারফেয়ার করে। কেননা আপনার হোম সেক্রেটারি, ক্যাবিনেট চিফ সেক্রেটারি, ওয়েস্ট বেঙ্গলে পুলিশ কমিশনার, কলকাতার এখানে হচ্ছে পুলিশ সিটি কমিশনার, অনেককে সরিয়ে দেওয়া হয়েছে। এবং তার সাথে সাথে ৮,২০০ জন কেন্দ্র থেকে মাইক্রো অবজারভার পাঠানো হয়েছে, যারা ভোটিং এখানে অবজার্ভ করতো। এবং মমতা ব্যানার্জি অভিযোগ হচ্ছে এরা অনেকেই হচ্ছে বিজেপির হয়ে কাজ করেছে। এবং এই যে প্যারামিলিটারি ফোর্স আসছে, আগের বার ইলেকশনে ৯০০ কোম্পানি হচ্ছে প্যারামিলিটারি ফোর্স আসছিল, সিআরএফ আর ইত্যাদি, এইগুলো হচ্ছে সেন্টার থেকে। এবার আসে ২১৫০। কিন্তু মমতা ব্যানার্জি অভিযোগ, কেন হারলে সবাই অভিযোগ করবে, এটা সত্যি কথা। এবং আমি বলছি না যে তৃণমূলের এখানে মমতা ব্যানার্জি দুধে ধোয়া, তার নিয়েও কিন্তু অভিযোগ ছিল, অনেক কিছু অসন্তোষ ছিল, দুর্নীতি নিয়ে ছিল, স্বজনপ্রীতি নিয়ে ছিল, অভিষেক ব্যানার্জি ওনার ভাইপোর এখানে হচ্ছে ক্ষমতার এখানে ব্যাপক এখানে সমস্যা, যার জন্য শীর্ষেন্দু এখানে শীর্ষেন্দু বলছে, এখানে আমাদের যে কারেন্ট যে এখানে প্রায় চিফ মিনিস্টার, সে এখান থেকে সরে আসলো। আগে তৃণমূলে তো উনি আগে এখানে মেম্বার ছিলেন, শুভেন্দু অধিকারী। এগুলো সত্ত্বেও মুসলমানদেরকে টার্গেট করা হচ্ছে। এবং যেটা আমার কাছে সবচেয়ে বেশি দুঃখজনক মনে হয় যে, এবং দুঃখজনকও না ঠিক, আমার কাছে এটা মনে ইরিটেটিং মনে হয়, এক কথা এক হচ্ছে যে এক জিনিস বারবার বলা, যে বেশিরভাগ ওখানকার মুসলমান ভোটার যারা আছে ওরা হচ্ছে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী। এই অভিযোগটাই ওরা কিন্তু করে এটা খুব সাকসেসফুলি করেছে। এবং যেহেতু ১৫ বছর মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে উনি এখানে ছিলেন মুখ্যমন্ত্রী হিসাবে, এবং যেহেতু উনি আবার হচ্ছে নরেন্দ্র মোদী সবচেয়ে বড় কট্টর এখানে যেখানে সমালোচক ছিলেন, মানে, এবং ইন্ডিয়া অ্যালায়েন্সের উনি ছিলেন হচ্ছে প্রাণ চালিকা, উনি এবং এম কে স্ট্যালিন দুজনে কিন্তু এই নির্বাচন হেরেছে। এম কে স্ট্যালিন তামিলনাড়ু থেকে, আর হচ্ছে মমতা ব্যানার্জি হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে। এইবার আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, মানে হচ্ছে যে বিজেপির যে চালিকা শক্তি, এবং বিজেপির মেইন চ্যালেঞ্জ ছিল পশ্চিমবঙ্গ জিতার। কেন দেখুন, পূর্ব ভারতের ওদের একটা সেইং আছে, অঙ্গ বঙ্গ কলিঙ্গ। অঙ্গ মানে হচ্ছে বিহারের একটা অংশ, ঐতিহাসিক যে নামটা। বঙ্গ তো মানে আমরা এখানে বঙ্গ বলতে অনেক বড় ছিল, আমাদের দেশে ওর মধ্যে পড়ে, কিন্তু পশ্চিমবঙ্গ ওরা মিন করছে। কলিঙ্গ মানে হচ্ছে বিহার। আপনি দেখুন আসাম, বিহার, ত্রিপুরা এবং সর্বশেষ হচ্ছে পশ্চিমবঙ্গে ওরা কিন্তু জিতে গেল। এবং এই প্রথমবার বিজেপি হচ্ছে ২৮টি এখানে রাজ্যের মধ্যে ২১টি রাজ্যের ওখানে হচ্ছে ওরা ক্ষমতায় আছে, আইদার প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে না কোয়ালিশন। আপনার কাছে একটু আবার ফিরি, একটু শুনে আসি ফয়সাল মাহমুদের কাছ থেকে। ফয়সাল মাহমুদ, একই কথা আপনার কাছে, আপনার বিশ্লেষণটা একটু শুনতে চাই। আপনি ওখানে ছিলেন কিছুদিন আগেও, ওখান থেকে আপনি দায়িত্ব পালন করে আসছেন, তো শুনি আপনার বিশ্লেষণ। আমার মনে হয় আব্বাসী ভাই খুব সুন্দর করে এক্সপ্লেইন করছে। আমি খালি একটা জিনিস অ্যাড করতে চাই, যে আপনি রিসেন্টলি দেখবেন যে গত সপ্তাহে এই সুব্রত দত্ত, যিনি বোধহয় ওদের এসআইআর এর ইলেকশন কমিশন থেকে ওদের মেইন অবজারভার ছিল, উনি কিন্তু নিয়োগ পেল শুভেন্দু অধিকারীর একজন অ্যাডভাইজার হিসেবে। সো এটা তো কিছুটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তো বটেই, মানে এটা তো এসআইআর কে কিছুটা প্রশ্নবিদ্ধ করে। এখন এসআইআর এটা তো ধরা মুশকিল, এটা তো নরেন্দ্র মোদীর যে গভর্নমেন্ট এটা তো অবশ্যই একটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউর হিসেবে উপস্থাপন করছে, এটা সারা দুনিয়ার কেউ তো তাকে সমালোচনা করতে পারবে না। বাট এই এসআইআর, এটা যে আসল উদ্দেশ্য তার মুসলিম ভোটারদেরকে ডিসএনফ্র্যাঞ্চাইজ করা, এই পার্টিকুলার পলিটিক্যাল ইনহেরেন্ট পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং নিয়ে তো তাকে তো ধরা যাবে না। যেমন একই রকম ভাবে আসামে যখন থেকে এনআরসি ছিল, একই সাথে তারপরে যখন সিএএ করলো,
এই টোটাল প্রসিডিউরটা যে আমি আমার দেশের ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন করতেছি, আমি আমার দেশের এটা তো এনআরসি তো শুরু হয়েছিল 51 সালে বোধহয়, তারপর আমি জিনিসটা আবার নতুন করে করছি কারণ আমার হচ্ছে এই সিটিজেনগুলোর সমস্ত আইডেন্টিফিকেশন তাদের আমার ন্যাশনাল রেজিস্টারে রাখতে হবে। তো এই জিনিসটাকে তো ধরার কোনো স্কোপ নাই। একই রকমভাবে এসআইআর কে ধরার কোনো স্কোপ ছিল না। আমার খেয়াল আছে আমি যখন দিল্লিতে ছিলাম, যখন এসআইআর স্টার্ট হইলো বিহার ইলেকশনের আগে দিয়ে, এই নিয়ে প্রথম ইন্ডিয়া ফ্রন্ট পেজে এই জিনিস নিয়ে কথাবার্তা আসলো পত্রপত্রিকাগুলার। রাহুল গান্ধী জিনিসটাকে নিয়ে খুব প্রচন্ডভাবে সে এটাকে সমস্ত স্টেটে এটাকে বলে বেড়াইলো যে এটা নরেন্দ্র মোদীর গভর্নমেন্টের মেইনলি কংগ্রেসের ভোটারদেরকে ডিসএনফ্র্যাঞ্চাইজ করার একটা কৌশল। কিন্তু এই জিনিসটা বিহারের ইলেকশনের পরে যখন জিতে গেল ওখানে নীতিশ কুমার, তখন এই এসআইআর নিয়ে রাহুল গান্ধীর এই জিনিসটা টোটাল বিষয়টা ইন্ডিয়ান অডিয়েন্সের কাছে আর গুরুত্ব থাকলো না কেমন জানি। সবাই বলা শুরু করলো যে এসআইআর নিয়ে রাহুল গান্ধী অযথা রাজনীতি করছে। কিন্তু এটা তো প্রমাণ এই ওয়েস্ট বেঙ্গল ইলেকশনে দেখা গেল যে এখানে এখন হ্যাঁ বিজেপির যেটা আব্বাসী ভাই জিনিসটাকে টাচ করেছে যে এবার মুসলমান ভোটারদের যে স্প্লিট ভোটিং সেটা তো ছিলই, আর কিছু ইন্টারেস্টিং জিনিসও ছিল, যেমন মালদা, তারপর মুর্শিদাবাদ, নর্থ দিনাজপুর মুসলিম অধ্যুষিত এলাকা, সেখানে গত 2021-এর অ্যাসেম্বলি ইলেকশনে বোধহয় 8টা সিট ছিল বিজেপির, এবার 18টা। সো ওদের নিজেদেরও আসলে কোন খুব কেয়ারফুলি, না গতবার বিজেপির সিট ছিল মাত্র 2টো, বিজয়ী সিট ছিল মাত্র 2টো। এটা কি অ্যাসেম্বলি ইলেকশনের কথা বলছেন, মানে ওই মালদা, মুর্শিদাবাদ আর নর্থ দিনাজপুর? টোটাল পশ্চিমবঙ্গে বিধান, সেটা লোকসভা হ্যাঁ লোকসভা ইলেকশন। এটা হচ্ছে আমি ওদের তো ওদের একবার 2019-এ হইলো লোকসভা, 2021-এ অ্যাসেম্বলি, 2024-এ আবার লোকসভা, 2021-এ। যেমন এইবারের মজার ব্যাপার হচ্ছে গতবার 2024-এর লোকসভা ইলেকশন যদি ট্রেন্ডটা দেখেন তাহলে আগের 2019-এ যে লোকসভা ইলেকশন ছিল সেখানে বিজেপি ছিল টোটাল 18টা, 41টা বা 43টার মধ্যে। গতবার কিন্তু কমেছে, গতবার 12টা ছিল, গতবার কমে আসলো 12টায়। আমি বলছি ওই পার্টিকুলার 3টা ডিস্ট্রিক্ট মালদা, মুর্শিদাবাদ, নর্থ দিনাজপুর, ওইখানে বিজেপির ভোট এবার বেড়েছে, তাদের জেতার সংখ্যা যেটা সেটা বেড়েছে। এটা আমি কেন বললাম যে তাদের আসলে বাংলাদেশের যে ইস্যুটা ইন্টারিম গভর্নমেন্টের সময় তারা খুব সাকসেসফুলি বাংলাদেশকে একটা, যেটা তারা বলতো যে বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে, বাংলাদেশে বর্ডার থেকে ওয়েপেনাইজ করতে পেরেছে, জিনিসটাকে খুব ভালোভাবে ওয়েপেনাইজ করতে পেরেছে। এই কারণে আমার খেয়াল আছে যে আমি আমার দিল্লি থেকে আমি আমার মানে ইন্ডিয়াতে 1 বছর থাকার সময় আমি ওয়েস্ট বেঙ্গলে 2বার গিয়েছিলাম। আমি যাদের সাথেই কথা বলতাম ইভেন ট্যাক্সিতে উঠে, তাদের দেখতাম যে 2টা জিনিস, একটা হচ্ছে অ্যান্টি বাংলাদেশ আর আরেকটা হচ্ছে অ্যান্টি মমতা ব্যানার্জি। কারণ একটা জিনিস কি যে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টরটা প্রচন্ড ছিল, যে টানা 3বার মমতা ব্যানার্জি ক্ষমতায়। ওয়েস্ট বেঙ্গলের তো প্যারামিটারগুলো ভালো না, 4th মোস্ট পপুলার স্টেট, বাট ওদের 28টা রাজ্যের মধ্যে 24 নম্বরে হচ্ছে ওদের পার ক্যাপিটা ইনকামে। সো ওরা ফিল করতো যে ওদের ডেভেলপমেন্ট এখানে হচ্ছে না। সো সব মিলেই এই অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর এবং একই সাথে মুসলিম বিদ্বেষ, বাংলাদেশ ফ্যাক্টর, সব মিলেই বিজেপির ইনরোডস, এটা আমার মনে হয়। জনাব পারভেজ করিম, আমরা আলোচনা করছিলাম পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন নিয়ে। আমি যদি বলি এই যে রেকর্ড ভাঙা জয় পশ্চিমবঙ্গে বিজেপির, এতে কি মনে হয় ভারতের নির্বাচনে, ওই ভারতের রাজনীতিতে কি কোনো প্রভাব আছে? সেই সাথে যদি আমাদেরটাও একটু জুড়ে দেন প্রতিবেশী হিসাবে। ভালো প্রশ্ন করেছেন এখানে, বিকজ এটা বেশ অনেকগুলো জিনিস টাচ করে। প্রথম কথা হচ্ছে এইবার বিজেপির যে স্লোগানটা ছিল দ্যাট ইজ ইনসাইটফুল, কেন ওরা কি চাইছে। এক হচ্ছে যে ওদের স্লোগান ছিল, ইফ আই রিমেম্বার কারেক্টলি, যে একটা হচ্ছে হিন্দু, হিন্দি, হিন্দুত্বা। এটা আগে অনেক পুরানো স্লোগান। অ্যাকচুয়ালি এখানে ছিল হচ্ছে যে হিন্দু, হিন্দি আর হচ্ছে এখানে হিন্দুস্তান, তো ওটাতে হিন্দুত্বা করেছে। হিন্দু মানে হিন্দু সম্প্রদায়ের সবাই একসাথে কনসলিডেশন হবে। প্যান হিন্দু, এখানে একটা কান্ট্রি, সেকুলার যে কনস্টিটিউশন ইন্ডিয়ার, এখনো কিন্তু ইন্ডিয়া কিন্তু সেকুলার কনস্টিটিউশন অন পেপার, কিন্তু আরএসএস ডাজন্ট বিলিভ ইন সেকুলারিজম। ওদের যে সাভারকার যে আছে, যে আইডিওলগ যে এখানে প্রাণপুরুষ হিন্দুত্বার, তো সে সেকুলারিজম বিশ্বাস করে না। 2, হিন্দি। বিজেপি কিন্তু এমফাসাইজ করছে, এবং এটার সাথে যে দক্ষিণ ভারতের কেরালা বলেন, তামিলনাড়ু বলেন, আপনার বাকিগুলো যেখানে তেলেঙ্গানা বলেন, প্রত্যেকটা দেশে প্রত্যেকটা রাজ্যের উপর ওরা চাইছে যে হিন্দিটাকে হচ্ছে ওদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ করতে। ভারতে কিন্তু ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নাই, কিন্তু এটা কিন্তু এখানে, এবং এটার জন্য কিন্তু দক্ষিণ ভারতে এবং পূর্ব ভারতে, বিশেষত আপনার হচ্ছে যে এই পশ্চিমবঙ্গে, এটা নিয়ে কিন্তু অনেক বেশি কিন্তু এটা অপোজিশন ছিল। সো এই 3টে জিনিস ওরা করতে চাচ্ছে। এবং এরপর কি হবে, আপনি যে বলতে চাচ্ছেন যে ভারতের রাজনীতিতে কি হবে, 2টি জিনিস আমার সামনে দেখতে পাচ্ছি। এক হচ্ছে আসাম মডেল,
কেন আসামে যখন আমাদের ফয়সাল ভাই বললেন যে হেমন্ত বিশ্ব শর্মা প্রথমবার যখন জিতলেন আর তখন এনআরসি আর সিএ হলো, ন্যাশনাল রেজিস্ট্রি অফ সিটিজেন্স আর সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 19 লাখ ভোটারকে কিন্তু ডিসএনফ্র্যাঞ্চাইজ করা হচ্ছে। বেশিরভাগই কিন্তু এখনো মুসলমান, এখনো কিন্তু ট্রাইব্যুনালে যাচ্ছে, ওরা এখানে শিডিউলিং করছে এবং 70 বছর 80 বছরের পর্যন্ত থাকা পড়ে। আসামের এক মুখ্যমন্ত্রী যিনি ছিলেন মহিলা, মুসলমান ছিলেন, উনাকেও এনআরসির আন্ডারে পড়েছে। তো আপনি বুঝতেই পারছেন যে কত পলিটিক্যালি মোটিভেটেড, মানে এর বাইরে আর বেশি বলা উচিত না। তো প্রথমতই হচ্ছে যে পশ্চিমবঙ্গে এমনভাবে ডেমোগ্রাফিকটা ওরা করবে যাতে পশ্চিমবঙ্গে পরের বারও বিজেপি যাতে ক্ষমতায় জিততে পারে, মিনিমাম 10 থেকে 15। পশ্চিমবঙ্গে কিন্তু আপনি ডিএনএতেই দেখবেন, যেমন লেফট ফ্রন্ট আসলো 34 বছর ধরে কিন্তু একটা না। মমতা ব্যানার্জি কিন্তু এমনিতে ওনার যে লিডারশিপ স্টাইল বা নেতৃত্ব হচ্ছে খুব বেশি হচ্ছে পোলারাইজিং বা বিভাজন করার রাজনীতিতে বিশ্বাস করেন এবং খুব মারমুখীও কিন্তু। আপনি তো দেখেছেন ওখানে অ্যাটলিস্ট আমরা তো মিডিয়াতে যা দেখেছি। এরপরে কিন্তু 15 বছর বাঙালির ওকে সমর্থন দিয়েছেন। এখন যেটা দ্বিতীয় জিনিসটা করবে হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। এটা কিন্তু এখানে হচ্ছে বিজেপির এটা হচ্ছে একটা এজেন্ডার মধ্যে আছে। ইউনিফর্ম সিভিল কোডটা কি? এখন কিন্তু এখানে হচ্ছে যে এখানে আপনার যে সংখ্যালঘু সম্প্রদায় আছে তাদের কিন্তু যথেষ্ট কিন্তু এইসব আবার নিজস্ব ম্যাটার্স অফ রিলিজন যেটা আছে এখানে কিন্তু স্বাধীনতা, যেমন মনে করেন মুসলিম প্রপার্টি ল ইত্যাদি ইত্যাদি এইসব যে জিনিস আছে, এইগুলোতে কিন্তু ওরা চাচ্ছে ওয়ান কান্ট্রি ওয়ান সিটিজেন ওয়ান রুট। শুনতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু এটাও কিন্তু এক ধরনের একটা ইম্পিরিয়াল হেজেমনি কিন্তু ইম্পোজ করছে, হিন্দি ভাষাটা ইম্পোজ করছে সবার উপরে। এবং হচ্ছে যে আপনি হচ্ছে সবাইকে হচ্ছে ভারতীয় সংস্কৃতি নিশ্চয়ই ওরা বিশ্বাস করবে, কিন্তু তার সাথে হচ্ছে ধর্মেরও অনেক কিছু জিনিস কিন্তু এর মধ্যে চলে আসে। এর মধ্যে ট্রিপল তালাকের জিনিসটা আছে। তো এইগুলো নিয়ে আমরা এত বেশি আমরা আলাপ না গেলেও আমি আপনাকে জাস্ট টাচ করি। আর 3 নম্বর জিনিসটা বলে আমি বাংলাদেশিতে চলে আসছি, যেটা আরো সামনের জন্য, যেটার জন্য নরেন্দ্র মোদী অত্যন্ত খুশি পশ্চিমবঙ্গের নির্বাচনে, যে এটা হচ্ছে এখন ওরা করবে হচ্ছে সেন্সাস অফ ইন্ডিয়া 2027। আমাদের লাস্ট যেখানে যে আপনাদের যে পার্লামেন্টের ডিস্ট্রিবিউট যে আপনার ওয়েট আছে 545 সিট লোকসভায়, এটা কিন্তু 1971 সালে সেন্সাসের উপর এখানে আছে। কিন্তু এখন এটা কিন্তু অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল জিনিস, কেননা উত্তর ভারতে শিক্ষার বলেন, লাইফ এক্সপেক্টেন্সি বলেন, বা হচ্ছে যে আপনার ফ্যামিলি সাইজে ওরা কিন্তু হচ্ছে শিক্ষার দিকে কম দক্ষিণ ভারতের চেয়ে, ওরা কিন্তু আপনার কিন্তু ওদের ফ্যামিলি সাইজ অনেক বেশি। কিন্তু সাউথ ইন্ডিয়াতে দেখেন হচ্ছে ওরা কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে, অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, ফ্যামিলি কন্ট্রোল করেছে, বার্থ কন্ট্রোল করেছে। কিন্তু দক্ষিণ ভারতে যেহেতু এখন জনসংখ্যা কম, এই যে 545 থেকে 800 থেকে 815টা সিট হতে পারে এখানে, যেটা এখানে পার্লামেন্টারি রিকনফিগারেশন আমরা বলছি, এই সেন্সাসের ভিত্তিতে কিন্তু দেখাবে যে উত্তর ভারতে কিন্তু জনসংখ্যা বেশি। তো উত্তরপ্রদেশে আগে এখন 80টা সিট আছে, এটা হয়ে যাবে 140টা সিট। তার মানে আপনার দক্ষিণ ভারত বা হচ্ছে পূর্ব ভারতে আপনি যদি সিট বেশি নাও পান, আপনি কিন্তু হচ্ছে এই হিন্দি হার্ট বেল্ট যেটা আছে ওখানে কিন্তু ভোট পেয়ে কিন্তু এখানে বিজেপি কিন্তু অনেক দিন ক্ষমতায় থাকতে পারে। এটা হচ্ছে আমাদের অনুমান। আর এখন লাস্ট আপনার যে কথাটা যেটা আপনি বললেন, বাংলাদেশের সাথে রাজনীতিতে বা বাংলাদেশ সম্পর্কটা কি ইম্প্যাক্ট হবে, এখানে আমি আবারও বলবো, আমরা কিন্তু অনেক সময় যেহেতু এককালে আমাদের কলকাতাটা যেহেতু আমাদের এখানে একটা কমন ক্যাপিটাল ছিল, আগে তো পুরো ইম্পিরিয়াল ইন্ডিয়ার ব্রিটিশ ইম্পিরিয়াল ইন্ডিয়ারই ক্যাপিটাল ছিল, তারপর হচ্ছে আমাদের এখানে তখন আনডিভাইডেড বেঙ্গলের ক্যাপিটাল ছিল। তো কলকাতার প্রতি একটি ফ্যাসিনেশন আছে। আবার 1971 সালে অনেকে ওখানে গেছে এবং আমাদের এখনো কলকাতাতে কিন্তু আমাদের অনেক লোক কিন্তু 2023-24 সাল পর্যন্ত যেত আপনার পর্যটনের জন্য, এখানে আছে হেলথ ট্যুরিজম ইত্যাদি নিশ্চয়ই। কিন্তু এখন যেটা হচ্ছে, আমরা না ঢাকা এবং কলকাতার সম্পর্ক দিয়ে আমরা চিন্তা করি ঢাকা এবং নয়া দিল্লির সম্পর্ক। এটা হচ্ছে আমাদের একটা কমন একটা মিসপারসেপশন। ফয়সাল ভাই যেটা বললো, এখন এই এসআইআর করার জন্য আপনারা এখানে বিশ্বাস করতে পারবেন যে এসআইআর করার জন্য চেন্নাই, হায়দ্রাবাদ, আপনার বেঙ্গালুরু, তারপর হচ্ছে দিল্লি, নয়ডা, মুম্বাই, সব জায়গায় হচ্ছে আপনার কাজের লোকের সংকট দেখা গেছে। কেননা এসআইআর করার জন্য বেশিরভাগ যে এখানে আপনার এই আপনার পশ্চিম ভারত এবং হচ্ছে উত্তর ভারতে বা দক্ষিণ ভারতে যারা কাজ করে গৃহকর্মী হিসেবে বা ড্রাইভার, বেশিরভাগ আসে পশ্চিমবঙ্গ থেকে। ইটস কল্ড নাও দ্য মেড ক্যাপিটাল অফ হচ্ছে ইন্ডিয়া, কলকাতাকে। সো কলকাতার অবস্থা কিন্তু অর্থনীতি খুবই খারাপ। এবং যেহেতু নরেন্দ্র মোদীর সাথে রেশারেশি ছিল, ফান্ডস ঠিক মতো আসতো না। এবং আরেকটা জিনিস যেটা আমাদের এখানে যেটা ওদেরকে খুব ইম্প্যাক্ট করেছে, যেটা আমরা অনেক সময় হিসাবে নিই না, 2023 ছিল লাস্ট নর্মাল ইয়ার যেখানে হচ্ছে ভারত আর বাংলাদেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক ছিল। 2024-এ তো পুরো পট পরিবর্তন হয়ে গেল।
তো 27 লাখের মতো হচ্ছে বাংলাদেশি এখানে হচ্ছে বাংলাদেশে গেছে পর্যটন করতে নানান কারণে, স্বাস্থ্য খাতে বলেন, সাংস্কৃতিক কারণে বলেন, ধর্মীয় কারণে বলেন, এমনি ঘোরার জন্য গেছে, শপিং করার জন্য গেছে। এর মধ্যে 80 থেকে 85% হচ্ছে শুধু কলকাতায় গেছে। এবং কলকাতাতে এক বছর 2023 ফুল ইয়ারে, আমি ভারতীয় ওদের যে তথ্য থেকেই বলছি, 1.4 থেকে 1.5 বিলিয়ন ডলার বাংলাদেশিরা কলকাতায় খরচ করেছে। এখন আপনি দেখেন এই 18 মাস, অগস্ট 5, 2024 থেকে এই পর্যন্ত, এখন তো 20 মাস হয়ে যাচ্ছে, পুরোপুরি তো আসা যাওয়া প্রায় বন্ধই হয়েছিল, এক্সেপ্ট ফর হচ্ছে ইমার্জেন্সি ভিসার জন্য বা হেলথ ভিসার জন্য। এই যে $1.5 বিলিয়ন মতো যে এখানে কলকাতার শহরে অর্থনীতি যে আমরা এখানে যোগান দিতাম, এটা তো বন্ধ ছিল। মমতা ব্যানার্জির উপর কলকাতার বাবুরা ক্ষিপ্ত হওয়ার আরেকটি কারণ হচ্ছে এটা, সেবা খাত বন্ধ ছিল, রেস্টুরেন্ট বন্ধ ছিল, ট্রান্সপোর্টেশন বন্ধ ছিল, তো হসপিটালস গুলো এখানে বিশাল বিশাল হসপিটাল বানিয়ে রেখেছে, ওগুলো বন্ধ ছিল। তো শুভেন্দু অধিকারীকেও বুঝতে হবে, সেই তো এখন তো মুখ্যমন্ত্রী হয়েছে, অবশ্যই দিল্লি থেকে অনেক বিনিয়োগ আসবে, কিন্তু আপনি সেবা খাতেই হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে বাঙালিরা নিযুক্ত। তো বাংলাদেশের সাথে সুসম্পর্ক যদি সে না স্থাপন করে, বেশিরভাগ বাংলাদেশিরা একমাত্র স্বাস্থ্য খাতের কম্পালশন ছাড়া, ওরা যদি এইরকম একটা আপনার যদি অ্যান্টি বাংলাদেশি সেন্টিমেন্ট থাকে, কেন ওখানে যাবে? নিশ্চয়ই এটা আসবে, আমরা দেখব। ফয়সাল মাহমুদ, যদি আরেকটু অন্যদিকে এই বিষয়ে যদি কোনো আপনার বক্তব্য থাকে বলবেন, আমি একটু প্রশ্নটা দিয়ে দিই। আর আরেকটি বিষয় হলো, নির্বাচনে, তৃণমূল নির্বাচনে কারচুপির অভিযোগ করেছে, এটা কি আসলে কতটুক বাস্তবসম্মত অভিযোগ বলে মনে করেন? এমন কিছু কি ঘটেছে, আপনি কি মনে করেন? প্রথমে একটু কমপ্লিমেন্ট করে এই কথায় আসি যে কলকাতা দিল্লির কাছে ইম্পর্টেন্ট, কিন্তু দিল্লির স্ট্র্যাটেজিক বা ইকোনমিক ইম্পর্টেন্ট যে তাদের যদি মেট্রিক্সটা ধরি, সেখানে পশ্চিমবঙ্গ বা কলকাতা কিন্তু অত ইম্পর্টেন্ট না। এটা দিল্লি থেকে আমার আন্ডারস্ট্যান্ডিং, আমরা যতটা ভাবি, কারণ আমরা তো আমাদের বর্ডার ওই পাশে একসময় বেঙ্গল একসাথে ছিল, আমরা আমাদের ভাষা এক। বাট দিল্লির আমার মনে হয়েছে দিল্লির মেট্রিক্সে ওয়েস্ট বেঙ্গল এতটা ইম্পর্টেন্ট না, নানা কারণে। আমি তো বললামই, তাদের পার ক্যাপিটা ইনকামে তাদের 28টা স্টেটের মধ্যে 24 নম্বর। তো কিন্তু আপনি খেয়াল করবেন যে এই ইলেকশন জেতার পরে, আমি তো নরেন্দ্র মোদী ক্ষমতায় আসলো 2014 সালে, আমি তো তাকে কারোর সামনে এরকম বাও করে জনগণকে ধন্যবাদ দিতে দেখিনি, যেটা আমরা দেখলাম। তার মানে ওদের জন্য পলিটিক্যালি প্রচন্ড ইম্পর্টেন্ট ছিল, কারণ এটাকে ওরা বলতো লাস্ট ব্যাস্টিয়ন, মানে একেবারে শেষ, যে ওয়েস্ট বেঙ্গলকে তাদের শ্যামাপ্রসাদ মুখার্জির ওই সমস্ত হিস্ট্রিক্যাল লিনেজ বাদে, মানে তাদের এটাকে মনে করতো যে ওয়েস্ট বেঙ্গল জয় করতে পারলে তাদের যে স্যাফরন ওয়েভ যেটা বলে, সেটা ইন্ডিয়া হয়ে যাবে। হ্যাঁ, প্যান ইন্ডিয়া, তারা মোটামুটি ইন্ডিয়াকে এখন তাদের বিজেপির যে সিভিলাইজেশনাল প্রজেক্ট, যেটা আরএসএস থেকে যেটা আসলে আসছে, সেটা করতে পারবে। এনিওয়ে, বাংলাদেশ ইস্যুতে আমি আসি, যে বাংলাদেশ যেটা আব্বাসী ভাই বললো, যে ওয়েস্ট বেঙ্গলে হ্যাঁ এই জিনিসটা খুবই, যে তাদের লোকাল ইকোনমির একটা বিশাল অংশ বাংলাদেশি মানুষজন গিয়ে সেটাকে তাদের স্টিমুলাস হিসেবে কাজ করতো, হসপিটাল, শপিং, সবই, সেটা বন্ধ ছিল। এবং সেটা দুই দেশের ওদের বিজনেসম্যানরা যতই বাংলাদেশ বিদ্বেষ পোষণ করুক বা যাই করুক না কেন, তারাও তাদের সার্ভাইভালের জন্য চায় যে আমরা যেন যাই। আমাদেরও প্রয়োজন আছে, আমাদের মেডিকেলের ক্যান্সারের চিকিৎসার জন্য আমাদের ইন্ডিয়া যাওয়া ছাড়া উপায় নাই, ঠিক অন্যান্য জিনিসপত্র। এইটার সেন্টার বুঝে, এটা বিজেপি গভর্নমেন্ট বুঝে। আমার ধারণা বিজেপি গভর্নমেন্ট অ্যাটলিস্ট ইন্টারিম গভর্নমেন্টের সময় তাদের ইন্টারিম গভর্নমেন্টের প্রতি যে আচরণ ছিল, এটা তো ছিল একটা ওয়ার্কিং রিলেশনশিপ, ওয়ার্ম রিলেশনশিপ ছিল না 2024 থেকে। কিন্তু এই বিএনপি গভর্নমেন্ট আসার পরে তারা কিন্তু ইন্ডিকেশন দিয়েছে তারা ওয়ার্ম রিলেশনশিপে যেতে আগ্রহী। তাদের সমস্ত স্টেটমেন্ট, তাদের প্রোঅ্যাক্টিভ এই গভর্নমেন্টকে প্রেইজ করে যে কথা, তাতে বোঝা যাচ্ছে যে সেন্টার অ্যালাইন্ড, সেন্টার চায় যে বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো হোক। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা তো রেগুলার বেসিসে মিডিয়া বা অন্যান্য জিনিসপত্রের কারণে আমাদের ফিডে আসে যে কিভাবে ওয়েস্ট বেঙ্গলে আসলে মুসলমানদেরকে ট্রিট করা হচ্ছে, বা সব অন্যান্য আরো ফ্যাক্টর। তো এইটা সেন্টারের সাথে আমার ধারণা কোর্স কারেকশন করে একটা সার্টেন পিরিয়ড পরে ওয়েস্ট বেঙ্গলকে অ্যালাইন হইতে হবে। যদি অ্যালাইন না হয়, যদি ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট যদি ওয়েস্ট বেঙ্গলের মতো করে এই অ্যান্টি বাংলাদেশ, অ্যান্টি মুসলিম রেটরিক, এসআইআর এর মাধ্যমে ডিসএনফ্রেঞ্চাইজ করা, এই জিনিসগুলো বজায় রাখে, সেন্টার যত ভালো মেসেজই দেয়, কারণ রিলেশনশিপটা তো স্টেটের সাথে না, কান্ট্রি টু কান্ট্রি। সুতরাং এখানে সেন্টারকে অ্যালাইন করে বাংলাদেশের সাথে আসতে হবে। আর কারচুপি বিষয়টাকে আমি আমার রিডিং এখানে বসে, আমি তো আর ইন্ডিয়ান জার্নালিস্টদের সাথে যেহেতু এখনো যোগাযোগ আছে, কারচুপির অভিযোগটা আসলে এক্স্যাক্টলি ব্যালট স্টাফিং বা এই ধরনের কারচুপি না। তারা কারচুপি বলতে না, কিন্তু মমতা ব্যানার্জি যে কথাটা বলেছে, সে একটু ঘুরিয়ে বলেছে যে ওই ইভিএম মেশিনের এত চার্জ এখনো কিভাবে, কথাটা এরকম যেন যে অভিযোগটি সেটা হচ্ছে ইভিএম মেশিনই চেঞ্জ করে দেওয়া হয়েছে কিনা। কিন্তু এখানে যেটা ইম্পর্টেন্ট, কে হারলো কে জিতলো সেটা আমাদের কাছে মুখ্য নয়।
যেটি যে কথাটা আব্বাসী ভাই বলেছিলেন যে নির্বাচন কমিশন নিয়ে আমাদের যেই ধারণা নির্বাচন ইন্ডিয়ার ইলেকশন যে একেবারে খুবই স্ট্যান্ডার্ড অনেক না, এই বিষয়ে আমি হ্যাঁ জি প্লিজ। এটা হচ্ছে রাহুল গান্ধী লাস্ট আমার ধারণা অক্টোবর অনওয়ার্ডস ও বোধহয় কন্টিনিউয়াসলি, ও কিন্তু বিভিন্ন রকম ভিডিও আছে আপনি দেখবেন, ও বিভিন্ন জায়গায় গিয়ে বড় বড় প্রেজেন্টেশনে পাওয়ার পয়েন্টে দেখাচ্ছে যে কিভাবে নির্বাচনে কারচুপি হয়েছে বা এই ধরনের স্পেশালি এসআইআর রিলেটেড। সো ইন্ডিয়ান ইলেকশন কমিশন ওই যে মর্যাদার জায়গায় যেটা ছিল যে প্রচন্ড ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন, সেটা নাই। এটা নিয়ে ক্যারাভান ম্যাগাজিন একটা খুব সুন্দর কাভার স্টোরি করেছিল যে তাদের ইলেকশন কমিশন এসেনশিয়ালি অন্যান্য কিছু ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন যেরকম ওদের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা আরো জিনিসপত্র, এটা আসলে ওদের সেন্টারের সাথে অ্যালাইন্ড হয়ে এক ধরনের ওয়েপেন আকারে কাজ করছে বিজেপির। ওদের ইলেকশন কমিশনের ওই স্ট্যান্ডার্ড থেকে তারা কমে আসছে, ওই মর্যাদাটা আর নাই। আচ্ছা, আরেকটি বিষয় হলো কংগ্রেসের কি অবস্থা? কংগ্রেস নিয়ে তো আমাদের এই বাংলাদেশিদের এক ধরনের আগ্রহ আছে, কিন্তু কই আমরা নির্বাচনে আমার মনে হয় যে একেবারেই কি পশ্চিমবঙ্গের কি অবস্থায়? কংগ্রেস তো আসলে তৃণমূল কংগ্রেস 2011-তে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর থেকে কংগ্রেসের তো আসলে ওরকম কংগ্রেস আসলে তো ফার্স্টে তো ছিল রেড ওয়েভ, তারপর আসলো এই মমতা ব্যানার্জি গ্রিন ওয়েভ, এখন স্যাফরন ওয়েভ। ওয়েস্ট বেঙ্গলে আসলে কংগ্রেসের নিজস্ব ইনরোডস এবার তো মাত্র 2টো পেল বোধহয়, ওদের নিজস্ব ইনরোডস আমার মনে হয় নাই। আর এবারে তো একসাথে যে কটা ইলেকশন হইলো ওদের কংগ্রেসের কেরালায় বোধহয় ওদের কংগ্রেসের যেটা ওদের জোট সঙ্গী যেটা তারা আসলো। কংগ্রেসের ওই লাস্ট ওদের লোকসভা ইলেকশন যেটা, সেটাতে ভালো রেজাল্ট ছিল, ইন্ডিয়া ব্লকের রেজাল্ট আশাতীতভাবে ভালো ছিল। বিজেপির যে স্লোগান আপকি পার 400 পার করতে তো পারে নাই, অনেক কম, 300-এরও কম ছিল। কিন্তু কংগ্রেসের ওভারঅল সিচুয়েশন আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে ওরকম ইন্ডিয়াতে ভালো না। কারণ আমার এটা একটা বড় কারণ হচ্ছে রাহুল গান্ধীকে নর্দার্ন ইন্ডিয়ার হিন্দি হার্টল্যান্ডে খুব সিরিয়াসলি কেউ নেয় না। মানে তার একটা আইডিয়া হয়ে গেছে। আব্বাস ভাই কি বলবে এই ঠিক পার্টিকুলার এই ইস্যুতে? আমার মনে হয় যে হি ইজ কনসিডার্ড টু ওয়েস্টার্নাইজড। আর একটা ছোট জিনিস অ্যাড করে দিই, তার একটা শব্দ হয়ে গেছে পাপ্পু। পাপ্পু, এটা তাকে সবাই হিন্দি হার্টল্যান্ডের লোকরা ঠাট্টা করে পাপ্পু ডাকে। এটা খুব এটা ডেরিভেটিভ একটা ব্যাপার। পাপ্পুটা হচ্ছে যে শুনুন, যেটা সমস্যা হয়ে গেছে যে মোদি খুব সাকসেসফুলি পোর্ট্রে করেছে, সে হচ্ছে চাওয়ালার ছেলে। আর তাকে যে রাহুল গান্ধীকে বলা হচ্ছে স্বজন প্রীতির হচ্ছে এখানে হচ্ছে নিকৃষ্ট উদাহরণ। তার বাবা প্রধানমন্ত্রী, তার দাদি প্রধানমন্ত্রী, তার বড় বাপ প্রধানমন্ত্রী, তারপর মতিলাল নেহরু তো আছেই। তো তাকে দেখানো হচ্ছে যে সে নিজের যোগ্যতাতে আসে না, এটা হচ্ছে প্রথম জিনিসটা বলেছে। এবং দুই, সে যে নরেন্দ্র মোদী তো হচ্ছে অ্যাকচুয়ালি শিডিউল কাস্ট থেকে আসা, তার মানে যে তেলি যে সে কিন্তু দেখিয়েছে হচ্ছে যে দেখো আমি অত্যন্ত নিম্ন বর্ণে, আমি কষ্ট করে পরিশ্রম করে আসছি। এবং রাহুল গান্ধী হচ্ছে এটা পশ্চিমা ধাঁচের একজন রাজনীতিবিদ যে যাকে তার ফ্যামিলির ক্ষমতায় বসিয়ে দিচ্ছে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে মিডিয়া হাউসগুলোর উপর যেসব বিলিয়নার্সদের কবজা আছে, এই আদানি আম্বানি, এই মিডিয়া হাউস এবং এই বড় বড় কংগ্লোমারেটস এবং কর্পোরেট স্ট্রাকচার এবং হচ্ছে বিজেপি, এদের একটা অ্যালায়েন্স হয়ে গেছে। আচ্ছা, মিডিয়া হাউস নিয়ে যেহেতু কথা উঠলো, একটু মিডিয়া নিয়ে কথা বলবেন কিনা? ইন্ডিয়ান মিডিয়া এখন কি অবস্থা? ইন্ডিয়ান মিডিয়া আসলে ওদের যে ব্রডকাস্ট মিডিয়া লার্জলি অলমোস্ট আমি বলবো যে 95% ওদের আসলে বিজেপি অ্যালাইন্ড, বিজেপি এবং পাওয়ার অ্যালাইন। মানে তারা যেভাবে গভর্নমেন্ট কথা বলতে চায় সেই সুরেই কথা বলে, ওদের ভিন্নতা এইভাবে নাই। প্রিন্ট মিডিয়াতে কিছু আছে, কিছু ওদের যেমন ইন্ডিয়ান এক্সপ্রেস আর দ্য হিন্দু, এটা হচ্ছে আমরা সবসময় বলি যে এই দুইটা নিউজ পেপার যথেষ্ট ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে। কিছু ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া আছে, ওই দ্য ওয়্যার, স্ক্রল, বাট এগেইন যে দুইটা বড় মিডিয়ার কথা বললাম প্রিন্ট মিডিয়াতে, তারাও কিন্তু দেখা যায় যে ওপিনিয়ন পাতায় কেটার করে বিজেপি মাইন্ডেড লোকজনদের বেশি, নিউজের পাতাটা হয়তো কিছুটা রাখে। সো ওদের আসলে মিডিয়া আমার কাছে মনে হয় এখন ওদের ওই যে ওদের মোদি গভর্নমেন্টের যে সিভিলাইজেশনাল প্রজেক্ট, এটার সাথে লার্জলি অ্যালাইন, ওদের আর সেই ইন্ডিপেন্ডেন্সটা নাই। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দুকে তো অনেকে মুসলিম বিদ্বেষী বলে থাকেন, অভিযোগ তার এটা আছে। এক্ষেত্রে পশ্চিমবঙ্গে তার ক্ষমতায়নের পর মুসলিমদের কোনো বেকায়দায় পড়বে কিনা, কোনো বিপদ আছে কিনা, একটা কথা শুনবো। আরেকটি আগ্রহ আমাদের আছে তামিলনাড়ু নিয়ে। সেখানে নতুন পার্টি আমরা দেখলাম, টিভিকের নেতা থালাপাতি একদম 2 বছর আগেই দল গঠন করলেন এবং অলমোস্ট দল গঠন করে আজকে ক্ষমতায় চলে আসলো।
সবকিছু মিলে একটু আপনার বিশ্লেষণ শুনতে চাই। জি। তো শেষ পার্টে আছে একটু এই জন্য আমি ওই পশ্চিমবঙ্গটা ছোট করে ছোট বলছি। ছোট করে বলি, একদম। শোনা যায়। হ্যাঁ, পশ্চিমবঙ্গের মুসলমান থেকে খুব বেশি আইসোলেট করার বোধহয় একটা, হ্যাঁ ওদের এক ধরনের একটা সামনে যেমন কুরবানি আছে, কুরবানি নিয়ে দেখবেন একটা লিটমাস টেস্ট আছে, কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু গ্রামের দিকে কিন্তু গরু কুরবানি দেওয়া হয়। এটা কিন্তু এখানে ইট ইজ ওয়াইডলি টলারেটেড প্র্যাকটিস। কিন্তু এবং লেফট ফ্রন্ট ছিল বলে এবং হচ্ছে যে মমতা ব্যানার্জি এখানে যে ভোট ব্যাংক পলিটিক্স, এটা নিয়ে বোঝা যাবে যে কত দূর এখানে হচ্ছে যে অ্যাকোমোডেটিং হয় শুভেন্দুর অধিকারী বিজেপি গভর্নমেন্ট। আমরা আপাতত তার জন্য, কিন্তু আমরা অলরেডি দেখেছি যে ওদের বিজয় যে মিছিল আছে নিউ মার্কেটে, কিন্তু বিবিসিতেও এর রিপোর্টটা হচ্ছে, তাও আমরা ফেক নিউজ বলতে পারছি না। ওরা হচ্ছে যে ওখানে মুসলিম কসাইয়ের যে দোকান নিউ মার্কেট, এখানে হচ্ছে বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। বুলডোজার কিন্তু যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে এখানে এক ধরনের একটা সিম্বলিজম ইউজ করা হচ্ছে যে মুসলিম প্রোটেস্টারদের বাসা হচ্ছে বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে। দিল্লিতেও এরকম দেখেছি। তো এটা কিন্তু একটা ভালো একটা সূচনা না, এই বলে আমি আপাতত বলবো। বাট দেখতে হবে, কারণ লোকাল পলিটিক্স এবং হচ্ছে টাইম এবং অনেকগুলো ফ্যাক্টরস আসবে। তো এবং দিল্লি থেকেও একটা ওভারসাইট তো আসবে নিশ্চয়ই, তো তখন দেখতে হবে যে কিভাবে শেপ করে, এইভাবে বলে আমি আপাতত এটা রেখে দিলাম। এই মানে তামিলনাড়ুর প্রসঙ্গে যাওয়ার আগে এই বিষয়ে একটু ফয়সালের এই বিষয়ে আমি জাস্ট সংক্ষেপে বলি। আমার মনে হয় কি যে যে জিনিসগুলো এখন আসছে, এটা ইলেকশন পরবর্তী সময়ের কিছু খুব বেশি সময় এরকম ঘটে, এটাকে আমি ইলেকশনের পরবর্তী সময়ের অংশ হিসেবে ধরে নিচ্ছি। বাট আমার একটা আন্দাজ হচ্ছে এটা লম্বা সময় ঘটবে না। বিজেপি ঘটবে না, না এই মানে এই মুসলিম নিধন যে এই বিষয়টা, এইটা এরকম কনফ্রন্টেশনের কোনো কিছু এইটা সেন্টার অ্যালাউ করবে না। আর সেন্টারের সাথে এখন শুভেন্দুকে অ্যালাইন্ড হতে হবে। বরং যেটা ঘটবে, যেটা আসামে যেমন আব্বাসী ভাই কিন্তু বললো যে 1.9 মিলিয়ন, যেটা ওদের মধ্যে কিন্তু অনেকের, ওদের রেগুলার ওদের দেখা যায় সারা বছরের ইনকাম এখন ট্রাইব্যুনালে লয়ারকে দিতে খরচ হয়ে যায়। সো এই জিনিস যদি ওয়েস্ট বেঙ্গলে রেপ্লিকেট করে, যেটা আমি বলছি করার চান্স অনেক বেশি, তখন কিন্তু ওই গরু ধরা বা ওগুলো করার কিছু লাগবে না। তো ওদেরকে পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে নর্মাল অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস বা ট্রায়াল প্রসেস বা এই লয়ারদের টাকা দিতে দিতেই ওদের জীবন খারাপ করে ফেলবে এটার জন্য, এবং এটাকে আপনি ধরতেও পারবেন না। এটা যেমন দেখে আমরা রাগ হই, কিন্তু আমরা কি খোঁজ রাখি যে আসামে কাকে টাকা, কোন পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে টাকা দিতে, খোঁজ রাখি না। তো আমার মনে হয় বিজেপি যদি আসাম মডেল ফলো করে, তাহলে ওয়েস্ট বেঙ্গলে কখনো এই ধরনের ভিডিওগুলো আমরা এখন দেখছি, সামনে দেখবো না। আচ্ছা, বাট প্রবলেমটা ওইদিকে হতে পারে। এবার তামিলনাড়ুর প্রসঙ্গে চলে। বিজয় থালাপতি, মানে আমরা তো যেটা দেখলাম মাত্র 2 বছরে একটা ইয়াং পার্টি গঠিত হলো, ক্ষমতায় আসলো, এখন অন্যদের নিয়ে ক্ষমতায় চলে আসলো। শুনতে চাই। জি, আমাদের আসলে হয়েছে কি, আমি এটাই বলছি যে আমরা পশ্চিমবঙ্গ নিয়ে এতটাই ফিক্সেটেড থাকি যে আমরা ভারত যেটা বিশাল একটা মহাদেশের মতো, আরো অনেক কিছু আছে বৈচিত্র্যময়। তো তামিলনাড়ু হচ্ছে দক্ষিণের মধ্যে হচ্ছে একটা লিডিং স্টেট, যেখানে দ্রাভিডিয়ান পলিটিক্স, যেটা হচ্ছে অ্যান্টি হিন্দি ভাষী, অ্যান্টি নর্থ ইন্ডিয়ান বা উত্তর ভারতীয়দের ডমিনেশন এগেনস্টে। এবং আপনি নিশ্চয়ই জানেন সিএন আন্নাদুরাই যিনি আছেন, উনি হচ্ছে দ্রাভিডিয়ান রাজনীতির হচ্ছে প্রাণ পুরুষ। এবং ওনার ওখান থেকে দুটো পার্টি বের হয়ে আছে, একটা হচ্ছে ডিএমকে, যেটা হচ্ছে এখন এমকে স্ট্যালিন যিনি এখানকার নেতৃত্ব। তো খুব সোজাভাবে হচ্ছে দ্রাভিডিয়ান মুন্নেত্রা কাজগাম, এটা হচ্ছে এদের এটা। এবং আরেকটা হচ্ছে এআইএডিএমকে, অল ইন্ডিয়া আন্ডার দ্রাভিডিয়ান মুন্নেত্রা কাজগাম, যেটার জন্য হচ্ছে এমজি রামাচন্দ্রন, এমজিআর এবং হচ্ছে জয়ললিতা ওখানে ছিলেন। না, ডিএমকে থেকেই তো এআইডিএমকে হয়েছে। তো এবং এখান থেকে ওরাই দুজন হচ্ছে পাল্টাপাল্টি ক্ষমতায় আসছে, কেউ কংগ্রেসের সাপোর্ট নিয়েছে, কেউ বিজেপি নিয়েছে, কিন্তু এটার মধ্যে কমন কিছু রুট আছে। দ্রাভিডিয়ান পলিটিক্সের মানেটা কি হচ্ছে যে ওরা হচ্ছে শ্রেণী বৈষম্যটা মানবে না, একটা হচ্ছে যে উত্তর ভারতের প্রতি সবসময় একটা সন্দেহ, ওয়েলফেয়ার সিস্টেমে ওরা বেশি বিনিয়োগ করবে, ওরা শিক্ষা খাতে বেশি বিনিয়োগ করবে। এবং দেখবেন ওটার সুফল কিন্তু পেয়েছে হচ্ছে পুরো হচ্ছে তামিলনাড়ু, কেন করে শিক্ষার হার সবচেয়ে বেশি, গড় এখানে হচ্ছে আয়ু বেশি, এবং হচ্ছে যেখানে হেভি ডিউটি ইন্ডাস্ট্রি ইনভেস্টমেন্ট খুব বেশি হয়েছে, এবং ওখানে একটা প্রোগ্রেসিভ এখানে একটা পলিটিক্স করা হয়। কিন্তু মুসলমানদের সংখ্যা কিন্তু প্রায় 25% মতো, খ্রিস্টানরা যথেষ্ট আছে, এবং একটা অ্যাকোমোডেটিভ পলিটিক্স হচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে সবকিছু ভালো জিনিস, এবং ওখানে কিন্তু আরেকটা জিনিস বলতেই হবে, ওখানে যেটা আপনার যে এখানে থালাপতির কথাটা, আপনার এমজি রবিচন্দ্রন, করুণানিধি, জয়ললিতা সবাই কিন্তু ফিল্ম স্টার। ওখানে ফিল্ম স্টারদের নিয়ে কিন্তু একটা অবসেশন আছে। আপনি যদি যান এখানে চেন্নাই, এখানে ওদের কাট আউট যেগুলো হচ্ছে 20 ফিট 25 ফিট 30 ফিট, এখানে রজনীকান্ত, কামাল হাসান এদেরকে নিয়ে এখানে ওদেরকে নিয়ে এমনকি মন্দিরও দেওয়া হয়, মানে একটা লেভেলের জন্য। এবং এই যে এই রাস্তা ধরে আমাদের কিন্তু এখানে আসছে হচ্ছে যে আমাদের জোসেফ
সি জোসেফ বিজয়, যাকে বলে থালাপতি মানে তামিল হচ্ছে লিডার। সে কিন্তু 10 বছর আগে থেকে কিন্তু তার ওই ফ্যান ক্লাব দিয়ে সে নেটওয়ার্কিং করা শুরু করেছে, এবং এই নেটওয়ার্কিং করার পর এখান থেকে হচ্ছে যে সে ওর সাপোর্টাররাই চেয়েছে যে ওখানে কিন্তু পার্সোনালিটি ড্রিভেন। এবং বিপদ হচ্ছে কি, আগের বছরে কিন্তু আপনি জানেন যেখানে তামিলনাড়ুর অর্থনৈতিক প্রবৃদ্ধি হার কত ছিল, 11.4%। তারপরেও ওরা কিন্তু জোসেফ বিজয়কে কেন ভোট দিয়েছে, থালাপতি বানিয়েছে কেন? ওরা চায় এখন ক্যারিজমার মতো, কারণ তার ছবির মতো যে সেরকম সে ডেলিভারি করে, সাবস্টেন্স কিন্তু হচ্ছে ডিএমকে এআইডিএমকে এর মতো ওরা দিয়ে গেছে। ওরা সবকিছু কিন্তু পরিবর্তন করে ফেলছে, কিন্তু মানুষের যখন অনেক কিছু চলে আসে তখন মানুষ বোর্ড হয়ে যায়, এবং এই বোর্ডডামের জিনিসটা কিন্তু সে তার ছবিতে কিন্তু বারবার সে কিন্তু এটা করেছে। এবং আপনার 1 বছর আগে তার কিন্তু একটা প্রোগ্রামে এটা বিশাল বড় কিন্তু স্ট্যাম্পিড হয় এবং অনেকগুলো লোকের প্রাণহানি হয়, তখন কিন্তু তার নিয়ে একটা মামলা হবে এবং অ্যাপোলজি চাওয়া ইত্যাদি ছিল। তো জোসেফ বিজয় কিন্তু বহু বছর ধরে নেটওয়ার্কিং করেছে, এবং মানুষ চাইছে যে কনভেনশনাল দুই দলের মধ্যে ডিএমকে আইডিএমকে এখন কিন্তু ক্যারিজমা নেই, তো ওরা একটা ক্যারিজম্যাটিক কাউকে চাইছে। কিন্তু মানুষের প্রশ্ন হচ্ছে অন্য একটা জিনিস, যে বিজয় তো ক্ষমতায় এখন চলে আসলো, 108টা ছিল, আর এখানে কংগ্রেস আর বাকিরা ছোট ছোট দলগুলো ওদেরকে সাপোর্ট দিয়েছে, যেখানে হচ্ছে সে এখন মেজরিটি পেয়ে যাচ্ছে 118টা। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর সে কতটুকু ডেলিভার করতে পারবে, তো এটা আমাদের টাইম দেখতে হবে। কিন্তু এটাও একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যে মানুষ কিন্তু এখন বৈচিত্র্য খুঁজছে, এবং ক্যারিজমা যে একটা বিশাল বড় ফ্যাক্টর, বা ছবিতে যেসব জিনিস দেখাতে পারছে, একটা হিরো একদিনের মধ্যে দুর্নীতি সাফ করে দিল, গুন্ডাদেরকে মেরে ঠান্ডা করে দিল, দেশে শিক্ষার হার বাড়িয়ে দিল, এইটা কিন্তু সাউথ ইন্ডিয়ান ছবিতে দেখবেন প্রচুর, এবং সাউথ ইন্ডিয়ানরা চাইছে এখন যে এইরকম কিছু একটা জিনিস হোক। আমরাও আশা করি। ফয়সাল, শুনতে চাই মানে তামিলনাড়ু এক্স্যাক্টলি, আমি আব্বাসের ভাই যেটা বললো যে ওদের তামিলনাড়ুর কিন্তু গ্রোথ ছিল মোর দেন 11%। শুধু তাই না, স্টালিন কিন্তু একটা ব্লকের নেতা ছিল, সাউদার্ন যে ব্লক, তারা কিন্তু একটা যে ল্যাঙ্গুয়েজ রিলেটেড যে 3 ল্যাঙ্গুয়েজ যেটা কেন্দ্র চাপিয়ে দিয়েছিল, হ্যাঁ, এটার এগেইনস্টে কিন্তু নর্থ ইন্ডিয়ার এগেইনস্টে স্টালিন হচ্ছে সাউদার্ন ব্লকের নেতা। তো সেই হিসেবে কিন্তু ইলেকশনে আমিও কিন্তু এগেইন যেটা বললো যে মাদ্রাজি ফিল্ম স্টারের ওদের যে আমেজ, কারণ ওদের ওইখানে ওদের এক্স্যাক্টলি লার্জার দ্যান লাইফ, ওদের বিজয়, ওদের কারণ ওদের জাস্ট পপুলারিটির কারণে স্ট্যাম্পেটে এতগুলো মানুষ মারা গেল, মানে ভালোবেসে, মানে এমন না যে, এটাই বললাম যে এটা একমাত্র সাউদার্ন ইন্ডিয়া এই ক্রেজ সম্ভব, এটা এই কারণে। বাট হ্যাঁ, ডেলিভার কি করবে, কারণ তামিলনাড়ু ইটসেলফ খুবই স্ট্রং স্টেট। চেন্নাইয়ের আমরা নিজেরাই জানি যে বাংলাদেশ থেকে কিন্তু মেডিকেল ট্যুরিজমের লার্জ পার্সেন্টেজই চেন্নাইতে যায়। চেন্নাই কিন্তু ইন্ডাস্ট্রিয়ালি স্ট্রং একটা সিটি, তামিলনাড়ু অ্যাজ এ স্টেট খুব স্ট্রং। তো এইটা এখন বিজয় মাদ্রাজি ফিল্ম স্টারের ক্রেজ নিয়ে উনি এসেছে, বাট কতটুকু ডেলিভার করতে পারে এটা হচ্ছে দেখার বিষয়। জি, আমি হাতে অল্প কিছু সময় আছে, একটু দেশের বিষয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে পুলিশ নিয়ে। তো এখন পুলিশ উইক চলছে, আজকে পুলিশ উইকের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। তো এই বিষয়ে গত ফ্যাসিস্টের আমলে পুলিশের ভূমিকা, বর্তমান অবস্থা, বিশেষ করে ইন্টেরিয়ামের টাইমে পুলিশের মনোবল ভেঙে পড়া ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে নানা কথা আছে। আজকে প্রধানমন্ত্রী বলেছে যে কোনো ফেসিবাদ যেন পুলিশকে ব্যবহার করতে না পারে, এবং তিনি এক ধরনের উদ্দীপনাময়ী কথা বলেছেন। আপনার কি মনে হয় পুলিশ সপ্তাহ, পুলিশের অতীত বর্তমান সবকিছু নিয়ে ছোট করে যদি বলি, যে আপনি যে বলেন যে আগে যে শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার তো শুধু পুলিশকে ধ্বংস করে নাই, যতগুলো ইনস্টিটিউশনস অফ স্টেট অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য, ব্যক্তিগত স্বার্থ, দলীয় স্বার্থকে চরিতার্থ করার জন্য সবগুলোকে অবক্ষয় করেছে। আপনি জুডিশিয়ারি বলেন, আপনি একাডেমিয়া বলেন, ইউনিভার্সিটি, কলেজ ইত্যাদি, কোনো কিছুতে বাদ যায় না। এর মধ্যে অবভিয়াসলি যেহেতু ফ্যাসিস্ট সরকারে একটা বড় একটা ইনস্টিটিউশন অফ রিপ্রেশন ছিল পুলিশ, তো তার জন্য পুলিশের উপর জনগণের আক্রোশ ছিল। এটা কিন্তু খুব দুর্ভাগ্যজনক। কেন আমরা যে দেখেছি যে 18 মাস অন্তর্বর্তীকালীন সরকারের সময় যদি পুলিশ ডিমোরালাইজ ছিল, তার জন্য কিন্তু দেশের আইন শৃঙ্খলা অবস্থা কিন্তু অবনতি হচ্ছে। তো পুলিশ দরকার আছে, পুলিশের এখানে রিগোরাস পুলিশিং দরকার আছে, কিন্তু পুলিশকে যেটা মনে রাখতে হবে, এবং আমি বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আপনি সব একই বলতে হবে যে পুলিশকে একটা অটোনমি দিতে হবে, যে ওদের কাজে এখানে ইন্টারফেয়ারেন্স না করা, রাজনীতিকরণ না করা, প্রত্যেকটি ইনস্টিটিউশনে পুলিশ, জুডিশিয়ারি, বিউরোক্রেসি, যা বলেন, আর্ম ফোর্সেস, এবং 2 পুলিশের উপর একটা ওভারসাইট থাকতে হবে হচ্ছে পার্লামেন্টারি এখানে স্ট্যান্ডিং কমিটিতে, যাতে অ্যাকাউন্টেবিলিটির স্বচ্ছতা থাকে। না, কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি ঠিকই বলেছেন, যথার্থ বলেছেন, এইটাই চাওয়া উচিত। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা দেখলাম ইন্টেরিয়র সময় যে পুলিশ সংস্কার কমিশন গঠন করা হলো, সেটা কিন্তু মানে পাস হয়নি, সেটা কিন্তু ইমপ্লিমেন্ট হয়নি। এখন আমার কাছে মনে হয় যে এটা নিয়ে সংসদে আলাপ আবার হোক, এবং
ইন্টারিম গভর্নমেন্টের যে প্রপোজাল নট নেসেসারিলি ওটাকেই পাস করতে হবে, কিন্তু এখানে হচ্ছে ইউ ক্যান অলওয়েজ কাম আপ। ইন্টারিম গভর্নমেন্টের সাথে আবার একটা ছিল কি, পুলিশের সাথে একটা সাংঘর্ষিক একটা ব্যাপার ছিল, এবং পুলিশের ইউনিফর্ম পাল্টানো, এটা পাল্টানো। আসল কথা কিন্তু হচ্ছে যে, আমি খুব সোজা কথা, আমরা একটা নির্বাচিত সরকার পেয়েছি, নির্বাচিত বিরোধী দল পেয়েছি, দুটোই কিন্তু ইম্পর্টেন্ট, এক হাতে তালি বাজে না। আমাদের সংসদে এখন একটা ওভারসাইট কমিটি লাগবে, যেখানে স্ট্যান্ডিং কমিটিতে সরকারের লোক থাকবে, বিরোধী দলের লোক থাকবে, এবং পুলিশের যে আমাদের কিছু কি রিফর্মসের ব্যাপারে যদি ওইটার স্টেলমেট চলে, ওটা যদি পাস না হয়, আবার না আসে, আমাদের একটা আলাদা কিছু কমন মিনিমাম কনসেনসাস করতে হবে। কারণ যে আজকে সরকারে, কালকে সে বিরোধী দলে যেতে পারে, যে বিরোধী দলে কালকে সে সরকারে যেতে পারে, তো সেই একই পুলিশকে দিয়ে তাকে রিপ্রেজেন্ট করা সে তো চাইবে না। তো এবং সবচেয়ে দরকার যে প্রধানমন্ত্রী একটা কথা বলছে, এটা আমি সমর্থন করি, যে পুলিশকে মানবিক হতে হবে। এবং দেখুন, পুলিশ হচ্ছে জনগণের হচ্ছে রক্ষাকর্তা, মানে এখানে হচ্ছে যে এখানে চোর ডাকাত দেখে থেকে ওরা রক্ষা করবে, দেশে আইন শৃঙ্খলা। পুলিশের সাথে জনগণের যাতে এই দূরত্ব যাতে না হয়, কারণ পুলিশ হচ্ছে আমাদের ফ্যামিলি থেকে আসে, সবার এখান থেকে, এবং পুলিশকে যাতে মানুষ সম্মানের চোখে দেখে, এটা মানুষ যাতে আস্থা, এটা কথার কথা বলছি না, কিন্তু এটার জন্য কিন্তু রাজনৈতিক নেতাদেরকেও এটা দেখতে হবে যে ওরা যাতে ওখানে ইনফ্লুয়েন্স যাতে এক্সার্ট না করে। কিন্তু বলা হয় যে শুধুমাত্র রাজনীতিকে যদি আপনি ঠিক না করতে পারেন, তাহলে রাজনীতিকে বাদ দিয়ে ডেঙিয়ে গিয়ে আপনি পুলিশকে ঠিক করতে পারবেন না। এটা শুধু পুলিশের জন্য না, সবগুলো ক্ষেত্রে এখানে আপনি দেখুন, বিশ্ববিদ্যালয়ে রাজনীতিকরণ কেন, এটা তো আমি ব্যক্তিগতভাবে শিক্ষক হিসেবে সমর্থন করি না। কেন, এখানে হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষার জায়গা। এখানে আপনি যে দেখুন, এখানে আপনার আপনি আইনজীবীদের মধ্যে আমাদের দেশে এত বেশি রাজনীতিকরণ হয়ে গেছে যে আমাদের এখন কিন্তু সামনের যে চিন্তা করব, আমরা আমাদের ইতিহাস বিতর্কিত করেছি, আমরা আমাদের মধ্যে, আমাদের দেশে দেখুন, আমাদের 99% হচ্ছে বাংলা, আমাদের হচ্ছে একই ভাষা, 90% মুসলমান। এত হোমোজিনিটি থাকা সত্ত্বেও এত বিভাজন কেন? তো আমাদের রাজনীতিটা তো নিজেদের স্বার্থে তো এটাকে সংস্কার করতে হবে। জি, ফয়সাল মাহমুদ শুনতে চাই, পুলিশ নিয়ে তো আমি যেটা আগেই বলছিলাম যে পুলিশ নিয়ে অনেক কথা আছে, যেটি আব্বাসী ভাই বললেন, এটি সত্য কথা যে ফ্যাসিস্ট আমলে সমস্ত ইনস্টিটিউশনকে ধ্বংস করা হয়েছে, দলীয়করণ করা হয়েছে, সেটার মধ্যে পুলিশও রয়েছে। কিন্তু পুলিশ শুধু রয়েছে না, পুলিশ এক কথায় বললে ওই যে আমার একটা পর্যায়ে নিজের ব্যক্তিগত যেটা মনে হতো, সে 1984 এর বইটার মতো, যে আমাদের এসেনশিয়ালি ইট ওয়াজ এ পুলিশ স্টেট। শেখ হাসিনার সময়, শেষ বেশ লম্বা সময় ধরে, অ্যাটলিস্ট 2019 এর পরবর্তীতে আমার সবসময় সেটা মনে হতো। সো ওই পুলিশ স্টেট থেকে অ্যাটলিস্ট 24 এর পরে আমরা সেই পুলিশ স্টেটে আর নাই। এখন ইন্টারিম গভর্নমেন্টের পিরিয়ডে, হ্যাঁ, পুলিশের সাথে যেটা আব্বাসী ভাই বললো, অবশ্যই, কারণ যেহেতু 24 এর 21 দিনে যেটা ঘটেছিল, সেটা পরবর্তীতে পুলিশের উপরে আস্থা আনতে সময় লেগেছিল, বাট সেটা থেকে আমরা এখন অনেকখানি সরে এসেছি। বাট ওই যে পুলিশ রিফর্ম কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টে এক্স্যাক্টলি কি ছিল, কতটুকু কি ছিল, সেটা তো আসলে ওইভাবে কখনো পাবলিক করা হয়নি, অ্যাটলিস্ট আমার জানা নাই ভিতরে কি কি ছিল, বাট সেটা হয়নি। এবং সেটা যে ওই ইন্টারিম গভর্নমেন্টের সময় যে রেকমেন্ডেশনের বা যা কমিশন রিপোর্টে যা বলা হয়েছিল সেইভাবেই যে করতে হবে এমন কোনো কথা না। এসেনশিয়ালি পুলিশের একটা রিফর্ম লাগবে, সেটা আমরা সবাই বিশ্বাস করি, বা কি কি লাগবে সেটা নিয়ে আপনি যদি নর্মাল কাউকে জিজ্ঞেস করেন, একটা জেনারেল মানুষও কিন্তু কিছু কমন পয়েন্টস আপনাকে দিতে পারবে যে এই জায়গাগুলো ঠিক করতে হবে। সো হ্যাঁ, পুলিশ, আব্বাসী ভাই যেটা বললো যে পুলিশ তো আর আলাদা করে কেউ না, আমাদের নিজেদের মধ্য থেকেই পুলিশ, তারাও ফ্যামিলি ম্যান, তারাও দিন শেষে কিন্তু তারাও। বাট আমরা একটা ছোট্ট লাস্ট কথা দিয়ে শেষ করি, যে আমাদের এখানে মেইন প্রবলেমটা হচ্ছে পুলিশের যে, ধরেন শুধু পুলিশ না, যে কোনো করাপশনে কিন্তু হচ্ছে আলটিমেটলি এই জিনিসটাকে ব্যাখ্যা করা যায় যে এটা একটা ইনএফিশিয়েন্ট সিস্টেম। সো পুলিশের সিস্টেমটাও কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ইনএফিশিয়েন্ট সিস্টেম একটা, কিরকম যে আমাদের যে পরিমাণ পপুলেশন আর যে পরিমাণ পুলিশ ফোর্স, পুলিশের যে সেবাটা তারা মানুষকে দেয়, সেটা কিন্তু মানুষকে সেবা দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ নাই। এই কারণে কিন্তু অটোমেটিক্যালি আমরা নিজেরাই তাদেরকে করাপশনের স্কোপ কিছু তৈরি করে দিই, কারণ এই যে এগেইন ইনএফিশিয়েন্ট সিস্টেম কিন্তু করাপশনকে ব্রিড করে। না, কিন্তু এইটা ঠিক আছে, মানে পুলিশ রেশিও, মানে পাবলিক পুলিশ রেশিও, এই সমস্যা তো আমাদের মতন এরকম হিউজ মানে পপুলেশন কান্ট্রি একটি, মানে বাংলাদেশ, সব ক্ষেত্রে, ডাক্তারদের ক্ষেত্রেও তাই, অন্যান্য যে কোনো মানে পেশাজীবীদের ক্ষেত্রে যান, সেই সমস্যা তো আছেই। কিন্তু শুধুমাত্র তো পুলিশের করাপশন কিন্তু আমি মনে করি যে এইটি বড় সমস্যা নয়। করাপশন পুলিশে অনেক অনেক ভালো ভালো অফিসার আছে, কিন্তু যেটি মূল সমস্যা সেটা হলো পুলিশকে রাজনীতিকরণে ব্যবহার করা হয়, এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখি অন্যান্য প্রফেশনের চাইতেও পুলিশের সবচেয়ে বেশি ব্যবহার হয়। এই বিরাজনীতিকরণ পুলিশকে কিভাবে করা হবে সেটা আসলে আমার জানা নেই, কারণ এটা এত
এত কঠিন একটা ব্যাপার, কারণ এখানে তো পুলিশরা যারা অফিসার আছে, আমি অল্প সময় যেহেতু গভর্নমেন্টে ছিলাম, আমার এখান থেকে কিছুটা এক্সপিরিয়েন্স থেকে বলছি, আসলে গভর্নমেন্টের অফিসাররা, পুলিশ হোক, ব্যুরোক্রেসি হোক, অন্যান্য যে কোনো সার্ভিসে, তারা অটোমেটিক্যালি পাওয়ারের কাছে অটোমেটিক্যালি অ্যালাইন্ড হয়ে যায়। তারা যদি টের পায় যে পাওয়ারের দিকে যাচ্ছে, তখন তারা নিজেদের, কারণ আপনার প্রমোশন আটকায় থাকবে। আপনি যদি এগেইনস্টে যান, ভালো পোস্টিং হবে না, আপনার যে এভালুয়েশন ফর্ম, যেটা সেই এভালুয়েশন ফর্মে সাইনই ঠিকমতো পড়বে, OST হয়ে যাবে। কে করবে এই কাজ? তো এইটার জবাব আসলে আমি জানি না আব্বাসি ভাই দিতে পারবে কিনা, আমার কাছে নাই। এটা আমরা একা দিলে তো হবে না। এটা হচ্ছে যে আমি কি ধরনের সেবা খাতে পুলিশদেরকে রাখতে চাই, এবং আমাকে এটা আমি সবার মাথায় একটা চিন্তা করি, আজ আমি ক্ষমতায়, কাল তো আমি ক্ষমতায় নাও থাকতে পারি। না, মানে আব্বাসী ভাই, এই জিনিসটাই কেউ চিন্তা করে না। আজকে আমি যখন ক্ষমতায়, আমি মনে করছি আমি অনন্তকাল ধরে ক্ষমতায় থাকবো। মানুষ তো মনে করে সে মরবেও না, সে অমর, মানে মরণ, এটা তো এটাই তো মানুষ ভুলে যায় এখানে। তো এই যতক্ষণ এই, এবং আমি বেশ কয়েকজন রাজনীতিবিদকে দেখেছি, তাদের মুখ থেকে শুনেছি, যারা বিরোধী দলে থাকা অবস্থায় জেলে গিয়েছেন, জেল থেকে বের হওয়ার পর প্রথম একটা কথা বলেছে যে কোনোদিন যদি ক্ষমতায় যায় তাহলে আমি জেলখানাকে উন্নত করব, আধুনিক করব, সংস্কার করব। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর এই কথা আর কেউ মনে রাখে না। জি, পুলিশ নিয়ে কথা বলছিলেন। পালা বদলে খেলা থেকে আমরা কেউ শিখি না, এটাই সমস্যা হচ্ছে। এবং হচ্ছে ইংরেজিতে একটা কথা হচ্ছে, history is doomed to repeat for themselves for those who don't learn from history. তো ইতিহাস থেকে যারা শিখবে না, ভুল শিখবে না, আমাদের দেশ বারবার হচ্ছে, আমরা সবাই 18 কোটি জনগণ, আমরা বারবার এরকম এখানে একটা ড্যামেজ দিতে থাকবো, বারবার ভুগতে যাবো। তো আমরা কি ইতিহাস থেকে শিখবো, নিজেদেরকে উন্নত করব, নাকি পুরানো ভুলগুলো পুনরাবৃত্তি করব? এটা এখন হচ্ছে যে সময় বলে দেবে। জি, আমার আজকে আর সময় নেই। ফয়সাল মাহমুদ এবং জি, ফয়সাল বলতে চাচ্ছিলেন? না, আমার লাস্ট কথা একটাই, যে আমার ধরো রাজনীতিবিদরা জেলটাকে ভালো করতে চায়, ব্যুরোক্রেটরা আটকায় দেয়, কারণ ওরা তো আর সহজে জেলে যায় না এই কারণে। না, ব্যুরোক্রেটরা, আমি এটা সিম্বলিক অর্থে বলেছি যে যখন কেউ ভুক্তভোগী হয়, যখন কেউ ওইটা সরাসরি মানে তার সামনে আসে, তখন সে জেলে গিয়ে বোঝে যে কি পরিমাণ কষ্টের মধ্যে মানে তারা পড়ে, তখন জেলকে উন্নত করা, আইনের শাসন আনা, এইসব বিষয়ে অনেক বড় বড় কথা বলে, নীতি কথা বলে, কিন্তু ক্ষমতায় গিয়ে সে ওই কাজটাই ঠিক বিরোধিতা করে। জি, পারভেজ করিম আব্বাসী এবং ফয়সাল মাহমুদ, আপনার দুজনকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভ সন্ধ্যা।